হাউসের কথা বলা হয়েছে সেটা, এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতার একটা ভারসাম্য, এগুলো যদি আমরা করে অন্তত এখন নির্বাচনটা যেতে পারি, তার পরবর্তী পর্যায়ে স্বাভাবিকভাবে একে সবকিছুই যে এখনই হয়ে যাবে বা পুরোপুরি সরকারে আসলে সরকার সব করতে, এটা আমরা দেখি। এর জন্য হয়তো যে কারণ এমপিদের হাতে কোনো অর্থ বরাদ্দের বা অর্থ সংশ্লিষ্ট কোনো সুযোগ ছিল না, কিন্তু পরবর্তী পর্যায়ে দেখেন অর্থ বলেন, তারপরে যে গমের মামলা খাইছে ম্যাক্সিমাম এমপি। অর্থাৎ এগুলো থেকে বিরত রাখা যদি সমান থাকে, এই সরকার তো পারতো, এই সরকার এই 1 বছরে অনেক উল্লেখযোগ্য কাজ করতে পারতো, কিন্তু কোনো একটাও কারণে। এর জন্য আমরা সালাম ভাই, বলতেছি যে বাবা বসুন্ধরা গ্রুপের একটা পশম টাচ করলো না। আমার বক্তব্যটা হলো যে এখনই আমাদের হতাশ হওয়া যাবে না। আর আরেকটা হলো যে কোনোভাবেই জুলাই অভ্যুত্থানের যে স্পিড, সেই স্পিডটাকে আরো নষ্ট হতে দেওয়া যাবে না, কারণ এই স্পিডটাকে সামনে নিয়েই আমরা এখন যতটুকু সংস্কার করা দরকার সেই সংস্কার উপর ভিত্তি করে আমরা নির্বাচনে যাই, তা এবং পরবর্তী পর্যায়ে এই সংস্কার চলমান থাকবে, যাতে পরবর্তী পর্যায়ে সেগুলোকে কার্যকর করা যায়। এবং সেটার জন্য তো কতগুলো বিষয় আছেই, যেগুলো আমরা যে কালো টাকার বলা আছে যে কালো টাকা যাতে প্রাধান্য বিস্তার করতে না পারে। এইখানে আমার সবচেয়ে বড় কথা হলো যে রাজনীতিটা যাতে রাজনীতিবিদদের হাতে চলে আসতে পারে। এখানে আমার মানে জুনিয়র ফ্রেন্ড বলবো, ছাত্র বন্ধু, তাদেরকে ভবিষ্যৎ তো তোমাদের, কাজেই ভবিষ্যতে রাজনীতিটা যাতে স্বচ্ছ হয়, এটা তো একেবারে হবে না। মূল কথা হলো যে গণতন্ত্রটাকে এখন পর্যন্ত আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। আমরা দেশ স্বাধীন করছি আজকে 50 বছর হয়ে গেল, কিন্তু মুক্তিযুদ্ধের যে স্পিড, যে চেতনা, সেই চেতনা পারি নাই। সেই চেতনাকে আবার ধারণ করে কিন্তু আবার 75 হয়েছে, সেই চেতনার উপরে ধারণ করে কিন্তু আবার 90 হয়েছে, সেই চেতনা নিয়েই কিন্তু এবার 24 হয়েছে। তাই কাজে বারবার কি খালি আমরা এটাকে অভ্যুত্থান বলি বা বিপ্লব বলি, সেটা কি করে যাব? এটার জন্য সবচেয়ে বড় কথা হলো যে গণতন্ত্রটাকে চর্চাই আমরা করতে পারছি না, এবং গণতন্ত্রকে চর্চা করতে দেওয়া হচ্ছে না, রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে থাকছে না। আর ছাত্রদের বলবো যে মেধাবী ছাত্ররা আজকে যখন বলে যে আই হেট পলিটিক্স, তখন কিন্তু পলিটিক্সের স্বাভাবিকভাবে ভবিষ্যৎটা কোথায় যেয়ে দাঁড়ায়। আজকে রাজনীতিতে কয়জন নেতা আছে যার নামকরণ করা যায়, যারা রাজনীতি ছাত্র অবস্থা থেকে রাজনীতি করে এই পর্যায়ে আসছে বা রাজনীতির চর্চাটা করছে, তাই না? তো কাজে সেই জায়গায় যদি একটা ভাটা পড়ে, সেটার ক্ষতি তো দেশের হবে, দেশ সাফার করবে। এই কারণে রাজনীতিটা যাতে আমরা চর্চা করতে পারি, একবারই সবকিছু হবে না। তবে পাশাপাশি যে কথাটা আমি বলছি যে একটা জায়গায় আমাদের ঐক্যমত্য থাকতে হবে, যে কোনোভাবেই আধিপত্যবাদী শক্তি যাতে আমার উপরে আর ভর করতে না পারে। আর যে কে কি বলবে ভাই আমি জানি না, এটা হলো পরিষ্কার কথা। আওয়ামী লীগ যাতে কোনোভাবে আবার, আওয়ামী লীগ আসলে আধিপত্যবাদ আসবে, কারণ আওয়ামী লীগ এই দেশের রাজনীতি করে না, ওই আধিপত্যবাদী শক্তির পক্ষের রাজনীতি করে। তাই কাজে এটা পরিষ্কার, এটাকে যদি আমরা ধারণ করতে পারি এবং প্রতি 5 বছর পর যদি কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচনটা হয়, আজকে আপার হাউস লোয়ার হাউসের কথা বলা হয়েছে সেটা, এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতার একটা ভারসাম্য, এগুলো যদি আমরা করে অন্তত এখন নির্বাচনটা যেতে পারি, তার পরবর্তী পর্যায়ে স্বাভাবিকভাবে একে সবকিছুই যে এখনই হয়ে যাবে বা পুরোপুরি সরকারে আসলে সরকার সব করতে, এটা আমরা দেখি, ট্রাই করি, জনগণ চুজ করুক, জনগণ চুজ করে কাউকে পাঠাক, তারপর দেখা যাক না কি হয়। কিন্তু এটার জন্য আমি যদি বসে থাকি আরো সময় ক্ষেপণ করি, এই সরকার তো কিছু পারবে না, যেটা সারোয়ার ভাইও যেটা বললেন, এটা বাস্তব সম্ভাবনা, এই সরকারের পক্ষে সেটা সম্ভাবনা। আর এটা আস্তে আস্তে কিন্তু এই অবস্থায় থাকবে না, এখন পুশিং করতেছে, 2 দিন পরে কি করবে জানি না। তাই কাজে এটাকে থামাইতে হবে, এটা তো কেন থামাইতে পারতেছে না আমার সরকার? কেন আজকে জোর নিয়ে এটা বলতে পারতেছে না? ভাই তুমি কি এটা মগের মূল্য পাইছো নাকি? আজকে দেখা যায় আন্তর্জাতিক ফোরামে যাচ্ছে, এটা কেন তুলে না আজকে এই সরকার? তুলছে না কেন? এটা তো ছোটখাটো ব্যাপার না, ছোটখাটো বিষয় না। সেই কাজে এই বিষয়গুলোর উপরে আমাদের ঐক্য থাকতে হবে, এবং এই ঐক্যটাকে সামনে নিয়ে সবাই যে আমরা ক্ষমতায় যাব এমন তো কোনো কথা নাই, আর এমপি সবাই যে এমপি হইতে হবে, মন্ত্রী হইতে হবে, এমনও কোনো কথা নাই। কিন্তু দেশটা যদি ভালো চলে, আমরা যদি উপকৃত হই, দেশের মানুষ উপকৃত হোক, তাহলেই দেখা যাবে। আর যদি রাজনীতিটাকে আমি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, গণতন্ত্রটাকে যদি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, তাহলে অটোমেটিক্যালি দেশের ভবিষ্যৎ সুন্দর হবে। আর তা না হলে আমরা একই মার পেছের মধ্যে ঘুরতেই থাকবো, এবং সেই ষড়যন্ত্রটা
প্রতিবেশী রাষ্ট্র করতেই থাকবে। আমরা যাতে ওই ষড়যন্ত্রের ওই টোপে আর যাতে না পড়ি। হলো যে আসলে বর্তমান সংবিধানে কিন্তু আছে যে আসলে যে পার্লামেন্ট মেম্বার হবে তার কিন্তু অর্থনৈতিক কোনো ইস্যুর সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নাই। এখানে কিন্তু ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে তার কোনো সম্পৃক্ততার সুযোগ নেই। ডেভেলপমেন্ট ওয়ার্ক করবে লোকাল গভর্নমেন্ট, উপজেলা চেয়ারম্যান, তারপরে স্থানীয় যে চেয়ারম্যান, তারা হলো ডেভেলপমেন্ট ওয়ার্ক করবে। কিন্তু আমরা বিগত বছরগুলোতে দেখে আসছি যেটা চেঞ্জ হয়ে গেছে। সেই ডেভেলপমেন্ট ওয়ার্ক চলে গেছে টোটাল এমপি, অর্থাৎ এমপির 5,000 কোটি টাকার একটা কাজ নিয়ে গেল, সেখান থেকে অটোমেটিক্যালি তার 50 কোটি টাকা বা 100 কোটি টাকা তার ফান্ডে চলে গেল। এগুলো হলো, অর্থাৎ এগুলো হয় কোথায়, যে আইনের ঊর্ধ্বে যদি থাকে, অর্থাৎ আইনের শাসনটা যদি না থাকে, আপনি ওটা বন্ধ করেন। আগে ঢাকা শহরে দেখেন, আমি তো চেয়ারম্যান ছিলাম, কমিশনার ছিলাম, ডেপুটি মেয়র ছিলাম। ঢাকা শহরে এমপিরা কাউন্সিলর হইত, এর জন্য হয়তো যে কারণ এমপিদের হাতে কোনো অর্থ বরাদ্দের বা অর্থ সংশ্লিষ্ট কোনো সুযোগ ছিল না। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখেন অর্থ বলেন, তারপরে যে গমের মামলা খাইছে ম্যাক্সিমাম এমপি। অর্থাৎ এগুলো থেকে বিরত রাখা। কাজে এটা তো আইন আছে, কিন্তু আইনের প্রয়োগটা নাই। কাজে আইনের প্রয়োগটা আপনি করেন, তাহলে দেখা যাবে সব ঠিক হয়ে গেছে। আরেকটা হলো যে আরেকটা গ্রুপের কথা বললেন সরোয়ার ভাই, এটা বাংলাদেশের অর্থনীতিটা টোটাল একটা মাফিয়া চক্রের কাছে চলে গেছে। দেখা যায় এই মাফিয়ার হাত থেকে যদি আপনি অর্থনীতিটা উদ্ধার করতে না পারেন, দেশ উদ্ধার হবে না। কারণ তারাই তো ওই শেখ হাসিনা কি এমনি কি হয়েছে নাকি স্বৈরাচার হয়েছে, তারা তো এই আগের দিন যে গ্রুপের নাম বললো, ওই গ্রুপ সহ সবাই মিলে বললো এখানে মৃত্যু পর্যন্ত মৃত্যুর পরেও থাকবে, এখন আছে মৃত্যুর পরেও থাকবে, মৃত্যুর পরেও থাকবে। তাদেরকে এই সরকার তো আর তার তো কোনো ভবিষ্যৎ চিন্তা নাই। এই সরকার তাদেরকে শেখ হাসিনার কাছে পাঠায় দেয় না কেন? হয় শেখ হাসিনার কাছে পাঠায় দেখ, নাহলে একই শেখ হাসিনার সাথে মামলায় নিয়ে আসুক। এই সরকার একটা মামলা হয়েছে সালাম ভাই, আমার কাছে কাগজ আছে, 7টা বৈষম্য বিরোধী মামলা আছে, তাদেরকে কেউ টাচই করে না। মানে ওই মাসির নাম নেওয়াই যাবে না, মানে কোনোভাবে টাচ করা যাবে না। এই জন্য বললাম যে সব দোষ দেন পলিটিশিয়ানদের, তাই না? আজকে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে কারা সবচেয়ে বেশি? ব্যবসায়ীরা তো দুর্নীতি করেই। এই ব্যবসায়ীরা যখন পার্লামেন্টে চলে আসছে, এই ব্যবসায়ীরা যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেলছে, তখন তো রাষ্ট্রের মধ্যে সেই বৈষম্য সৃষ্টি হবেই, দুর্নীতি সৃষ্টি হবেই। কাজেই ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে বলে, ব্যবসায়ীরা চুরি করবে, ওই চুরি জায়েজ করার জন্য এখানে পার্লামেন্টে সে ভূমিকা রাখবে। এই সুযোগটা আপনি দিচ্ছেন কেন? কাজে এই ব্যবস্থাগুলো যাতে আমরা না করতে পারি, এগুলো সংস্কার করে বা আগে যেগুলো ছিল সেই ব্যবস্থাটা ফিরিয়ে নিয়ে যান, তাইলেই হবে। শুধুমাত্র রাজনীতিবিদরে কিভাবে কাটেল করা যায়, তাদেরকে ধরা যায়, ওই চিন্তা না করে ওই কানাডায় যে আজকে আপনাদের হাসিনা, আপনি তো জানেন, আজকে কানাডাতে যারা বাড়িঘর করছে, ওইখানে ওই যে কি বলে বেগমপাড়া, সেই বেগমপাড়ায় কাদের বাড়ি, কয়জন পলিটিশিয়ান আছে, কয়টা ব্যবসায়ী আছে, আর কয়জন মানে অ্যাডমিনিস্ট্রেটরের ক্যাডার সার্ভিসের লোকজন আছে। কাজে এগুলো সব ব্যাপারে যদি সমান থাকে, এই সরকার তো পারতো, এই সরকার এই 1 বছরে অনেক উল্লেখযোগ্য কাজ করতে পারতো, কিন্তু কোনো একটাও কারণে। এর জন্য বসুন্ধরা গ্রুপের একটা পশম টাচ করলো না, এই অন্তর্বর্তীকালীন সরকার মরার পরেও শেখ হাসিনার সাথে থাকবে। আজকে যে মাফিয়াদের হাত থেকে দেশটা উদ্ধার করা, আজকে সেদিকে তো গেল না। এইটার জন্যই বলছি যে এটা এখন আল্লাহর রাস্তায় সেই আইনগুলো অন্তত করেন, সংস্কার যারা করে ওগুলো করে সেটাকে এস্টাবলিশ করেন, যে যাতে কেউ একচেটিয়া কোনো কিছু না হইতে পারে, তাই না? সেটার জন্য আমার মনে সংশোধন করলে অনেক কিছু হবে। ধন্যবাদ।